সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান শাখার যে সকল শিক্ষার্থীবৃন্দ লাইভে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে স্বাগত। তোমাদের আজকের আমি পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ে আলোকপাত করব। আজকের পাঠের বিষয়বস্তু আলোর প্রতিসরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছো। আলোর প্রতিসরণ যেমন একটি আলোকীয় ঘটনা, আলোর প্রতিফলন যেমন একটি আলোকীয় ঘটনা, তেমনি আলোর প্রতিসরণও একটি আলোকীয় ঘটনা। আমি এখানে দুইটি তল আঁকছি। একটা তল আমি ধরে নিচ্ছি গ্লাস কাঁচ, আর একটা হলো এয়ার। একটা মাধ্যম হলো গ্লাস, অপর একটি মাধ্যম হলো এয়ার। ঠিক আছে, এখানে গ্লাস মাধ্যমের ঘনত্ব বেশি এবং এয়ার মাধ্যমের ঘনত্ব কম। আমরা যদি দুইটা মাধ্যমকে এক জায়গায় আনি, তাহলে এখানে দুইটা মাধ্যমকে এই যে তলটা দ্বারা পার্থক্য করা হচ্ছে, এইটাকে বলা হয় বিভেদ তল। আমরা যদি এটা আক্ষরিকভাবে বোঝাতে চাই, এটাকে যদি এ আর বি দ্বারা নামকরণ করি, তাহলে দুইটি মাধ্যমের বিভেদ তল হবে এবি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কোনো একটি অস্বচ্ছ মাধ্যমে, যেমন তোমাদের সামনে যে হোয়াইট বোর্ডটি আছে, এর উপরে যদি আমরা একটি টর্চের আলো ফেলি, ধরে নিচ্ছি আমি হোয়াইট বোর্ডের অবস্থানটা আমার চিত্রে এরূপ। এবার যদি আমি এখানে একটা টর্চ থেকে আলো ফেলি, তাহলে সেটি আবার ফিরে আসে। তো এক্ষেত্রে শুধু যে আলো ফিরে আসে এমনটি নয়, এখানে তিন ধরনের ঘটনা ঘটে। একটা হলো যদি মাধ্যমটি যে মাধ্যমে বাধা পাচ্ছে, অর্থাৎ যে মাধ্যমের ভিতর দিয়ে সে যেতে চেয়েছে, সেটি যদি স্বচ্ছ হয়, তাহলে আলো সামনের দিকে প্রতিসরিত হবে।
আর যদি অস্বচ্ছ হয় তাহলে বাধা পেয়ে আবার নিজ মাধ্যমে ফিরে আসবে। তো এক্ষেত্রে আলোকীয় তিনটি ঘটনা ঘটে। একটি হলো আলোর প্রতিফলন, একটি হলো আলোর প্রতিসরণ যেটা সামনের দিকে অগ্রসর হওয়া, আরেকটি হলো শোষণ, কিছু আলো দ্বিতীয় মাধ্যমে শোষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিষয়টি কি হলো? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর এক মাধ্যমে যায়, তখন মাধ্যমটি যদি স্বচ্ছ হয় তাহলে আলো সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ প্রতিসরিত হয়। এক্ষেত্রে কিছুটা আলো আবার প্রতিফলিত হয়ে নিজ মাধ্যমে ফিরে আসে, আবার কিছুটা আলো দ্বিতীয় মাধ্যমে শোষিত হয়। তো আমরা আজকে আলোর প্রতিসরণ সম্পর্কে জানবো, শিখব। তো আমি এখানে দুইটি মাধ্যম নিচ্ছি। একটা মাধ্যম হলো এয়ার, সংক্ষেপে দিলাম এ। আরেকটি মাধ্যম হলো গ্লাস, কাঁচ। আলোক রশ্মি যদি, আর এ দুইটা হলো আমাদের বিভেদক। আলোক রশ্মি যদি গ্লাস মাধ্যম দিয়ে আপতিত হয় তাহলে এয়ার মাধ্যমটি স্বচ্ছ হওয়ার কারণে সেটি সামনের দিকে অগ্রসর, হবে। কিন্তু যেহেতু এখানে একটি বিভেদ তল আছে, সুতরাং আলো যে সরল রেখায় গমন করে সেটিতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আলোক রশ্মি সোজা না যেয়ে কিছুটা বাঁকা হয়ে অগ্রসর হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর এক স্বচ্ছ মাধ্যমে যায় তখন কিছুটা বেঁকে দ্বিতীয় মাধ্যমে কিছুটা বেঁকে সে অগ্রসর হয়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তো এক্ষেত্রে আমরা যদি বিভেদ তলে একটি লম্ব আঁকি, আমরা বিভেদ তলে একটি লম্ব আঁকলাম, অবিলম্ব এন ও এন ড্যাশ। এও হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি। তো এখানে এই গ্লাস একটি ঘন মাধ্যম, পাশাপাশি এয়ার বায়ু একটি হালকা মাধ্যম। প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ সেই যে আমরা যে কথা বলি আলো সরল রেখায় গমন করে, সেই সরল রেখা অর্থাৎ সোজাসুজি না যে তার থেকে আর একটু ডাইনে সরে অর্থাৎ অবিলম্ব থেকে দূরে যে সেটা প্রতিসরিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে এও রশ্মিটা যাওয়ার কথা ছিল
এই যে ও বি ড্যাশ বরাবর অর্থাৎ সরল রেখায়, কিন্তু দ্বিতীয় মাধ্যমটি হালকা মাধ্যম হয়, সেটি বেঁকে অর্থাৎ অবিলম্ব থেকে একটু দূরে সরে ওবি পথে প্রতিসরিত হয়। এটাই হলো আলোর প্রতিসরণ। বলা হয়েছিল কি, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির দিকের পরিবর্তন ঘটে, অর্থাৎ কিছুটা বেঁকে অগ্রসর হয়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। চিত্রে তোমরা লক্ষ্য করবে যে এখানে কিন্তু সরল রেখায় গমন করলে এ ও বি ড্যাশ বরাবর যাওয়ার কথা, কিন্তু প্রতিসরিত রশ্মিটি ও বি ড্যাশ অবস্থানে না যেয়ে ও বি অবস্থানে যাচ্ছে, অর্থাৎ বেঁকে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এবার আমি এর একটি উল্টা ঘটনা দেখাবো। আমাদের অবিলম্ব হলো বিভেদ তল হলো পি কিউ, অবিলম্ব হলো এন ও এন ড্যাশ। এবার আমি প্রথম মাধ্যমটিকে ধরে নিচ্ছি এয়ার, দ্বিতীয় মাধ্যমটাকে ধরে নিচ্ছি গ্লাস। এখানে প্রথম মাধ্যম হালকা, দ্বিতীয় মাধ্যম ঘন। এবার এ ও আপতিত রশ্মি, তার যাওয়ার কথা ও বি ড্যাশ বরাবর, কিন্তু দ্বিতীয় মাধ্যমটি ঘন হয়, সেটি বেঁকে অবিলম্বের দিকে চলে আসবে। আমরা প্রথম চিত্রে আপতিত রশ্মি ছিল ঘন মাধ্যমে এবং প্রতিসরিত রশ্মি ছিল হালকা মাধ্যমে। এই হালকা মাধ্যমে প্রতিসরণ হওয়ার কারণে প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে গেছিল। দ্বিতীয় চিত্রে আপতিত রশ্মির অবস্থান হালকা মাধ্যমে, এটা প্রতিসরিত হয়ে যাবে ঘন মাধ্যমে। যেহেতু দ্বিতীয় মাধ্যমটি ঘন মাধ্যম, সুতরাং এক্ষেত্রে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে না যে অবিলম্বের কাছাকাছি অবিলম্বের দিকে আসবে। অর্থাৎ আলোক রশ্মি যদি ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তাহলে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হবে। আর যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিসরণ সম্পর্কে যত সামান্য ধারণা দিলাম। এবার আসি, প্রতিসরণের ক্ষেত্রে দুইটি সূত্র বিদ্যমান। প্রথমটি হলো, এই যে আমরা এই সমতলে একটি লম্ব এঁকেছি, লম্বটি হয়েছে এই পি কিউ সমতলের ও বিন্দুতে,
এক্ষেত্রে এও একটি আপতিত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটি আপতিত হয়, আগত হয়, সেটাকে আমরা বলি আপতিত রশ্মি। সেটাও এই সমতলে অবস্থিত। আবার যেটি প্রতিসরিত রশ্মি OB, সেটিও এই সমতলে অবস্থিত। অর্থাৎ আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি সমতলে অঙ্কিত লম্ব বা অবিলম্ব, এবং প্রতিসরিত রশ্মি এরা সবাই একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটি হলো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক। কথাটি আবারও বলছি, এখানে ধরে নিচ্ছি আপতন কোণ I1, প্রতিসরণ কোণ I2, এরপরে যদি আমরা আরেকটি আপতিত রশ্মি আঁকলাম A', সেটা প্রতিসরণ কোণ R2। এভাবে যদি আমরা আরো একটি আপতিত রশ্মি A2O আঁকি, তার ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি হলো B3, যেটাকে যে প্রতিসরণ কোণ তৈরি হলো সেটাকে বলছি R3। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে I1 ভাগ R1 সমান I2 ভাগ R2 সমান I3 ভাগ R3। এই যে প্রতি ক্ষেত্রে আপতন কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত অর্থাৎ ভাগফল, সেটা সব ক্ষেত্রে একই হবে, অর্থাৎ ধ্রুবক হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি হলো? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটি মজার ঘটনা বলবো। সেটি হলো অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা কিন্তু আলোর প্রতিসরণ নিয়ে কথা বলছি, কিন্তু তার ভিতরে আবার চলে আসলাম অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ প্রতিফলন এর পূর্ববর্তী ক্লাসে বোঝানো হয়েছিল। আচ্ছা, আমরা সবাই একটু বিশেষভাবে লক্ষ্য করব। এখানে দুইটা মাধ্যম, একটা হলো এয়ার, একটা হলো গ্লাস। এয়ার মাধ্যম হালকা অর্থাৎ ঘনত্ব কম, আর গ্লাস হলো ভারী বা ঘন মাধ্যম। আমরা দুইটি মাধ্যমের বিগত তলে
এন ও এন ড্যাশ অবিলম্ব আঁকলাম। এবার এ ও আপতিত রশ্মি প্রতিসরিত হয়ে ওবি পথে গমন করে। দ্বিতীয়ত A2 ও আপতিত রশ্মি প্রতিসরণ পর ও B2 পথে প্রতিসরিত হয়। তৃতীয় ক্ষেত্রে A3 ও আপতিত রশ্মি প্রতিসরিত হয়ে ও B3 পথে অর্থাৎ বিভেদ তল বরাবর অতিবাহিত হয়েছে। আমরা আগেই বলেছি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বৃদ্ধি পায়। এভাবে বৃদ্ধি পেতে পেতে আপতন কোণের যে মানের জন্য এই যে এই আপতন কোণের মানটার জন্য এটা হলো I3, আপতন কোণের R3 মানের জন্য I3 মানের জন্য প্রতিসরণ কোণের মান হয়েছে R3 এবং এই কোণটির মান হলো 90 ডিগ্রি। এই অবস্থায় প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে অতিবাহিত হয়েছে। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে অতিবাহিত হয়, আপতন কোণের এই মানটিকে বলা হয়, অর্থাৎ এই যে A3 ও N ড্যাশ আপতন কোণের এই মানকে বলা হয় সংকট কোণ। কেন সংকট কোণ? কারণ এইখানে এসে প্রতিসরণের সংকট সৃষ্টি হয়েছে, আর প্রতিসরণ এর সুযোগ থাকছে না। এরপরও যদি আপতন কোণের মানের বৃদ্ধি ঘটানো হয় তাহলে আর প্রতিসরিত না হয়ে নিজ মাধ্যমে প্রতিফলিত হয়। এক্ষেত্রে আপতন কোণের মান হলো A4 ও N1। আপতন কোণের এই মানের জন্য, এটা যে কোনো ডিগ্রি মান হতে পারে, মানের জন্য আর প্রতিসরণ না হয়ে আলোক রশ্মি নিজ মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যম দিয়ে আলোক রশ্মি আপতিত হচ্ছিল সেই মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আর দ্বিতীয় মাধ্যমে আলো গেল না, প্রতিসরিত হলো না, সুযোগ নাই। আবারও বলি যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, অর্থাৎ সংকট কোণের থেকেও বড় হয়, সেক্ষেত্রে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত না হয়ে আবার নিজ মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
শিক্ষার্থী বন্ধুরা, ওখানে একাধিক আপতিত রশ্মির কারণে তোমাদের একটু বোঝার সমস্যা হতে পারে। এই বিবেচনায় আমি আবারও আপতন কোণের মান হলো A3ON। আপতন কোণের A3ON মানের জন্য প্রতিসরণ কোণের মান হয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিলেতল ঘেঁষে অতিবাহিত হয়েছে। এটাকে বলেছিলাম সংকট কোণ। সংকট কোণ। আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, অর্থাৎ আরো বড় আপতন কোণে আপতিত হয়, তাহলে আর প্রতিসরিত না হয়ে নিজ মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেন্স সম্পর্কে একটু জানব। এটা কি? এটা একটি বৃত্তক্ষেত্র, কিন্তু এটা বৃত্তক্ষেত্র বিবেচনা না করে আমরা ধরে নিচ্ছি এটা একটা স্বচ্ছ গোলক, একটি স্বচ্ছ গোলাকার মাধ্যম, এবং এটি প্রতিসারক মাধ্যম। এর ভিতর দিয়ে আলো সহজেই প্রতিসরিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা আরেকটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এমন ভাবে রাখি যে একটিকে অপরটি ছেদ করেছে, তাহলে এই যে অংশটুকু ছেদ করলো এটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম। আমরা যদি এই গোলকের শুধুমাত্র এই খণ্ডিত অংশ রাখি আর প্রথম গোলকের এই খণ্ডিত অংশটুকু রাখি, তাহলে এখানে যে চিত্রটি হলো এটাও একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এইটাকে আমরা বলছি একটি লেন্স। এটাকে আমরা একটি লেন্স বলছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেন্স তৈরি করতে আমাদের দুইটি স্বচ্ছ গোলকের দুইটি অংশের একটা মিলিত রূপ। আমরা যদি এই একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এই একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, আমরা এই দুইটি মাধ্যমকে যুক্ত করলাম। যুক্ত করে এর বাকি অংশটুকু ফেলে দিলাম। তাহলে এখানে কিন্তু দুইটি গোলীয় পৃষ্ঠ, অর্থাৎ এটি হলো প্রথম গোলকের অংশ আর এটা হলো দ্বিতীয়। তাহলে এখানে দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এটাও দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, আর এটা হলো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তো এক্ষেত্রে যে বস্তুটি সৃষ্টি হলো এটা একটি লেন্স। যেহেতু দুইটি গোলীয় পদার্থের দুইটি তল যুক্ত হয়ে লেন্স তৈরি হয়, তাই এদের বক্রতার কেন্দ্র দুইটা।
এই দুই বক্রতার কেন্দ্রকে যদি আমরা যুক্ত করি তাহলে হবে এই লেন্সের প্রধান অক্ষ। যেমন এখানে যে গোলাকার ক্ষেত্রটি ছিল তার কেন্দ্র যদি আমরা C1 মনে করি, আর এখানে যে ছিল সেটা যদি C1 বিবেচনা করি, তাহলে এই দুইটা কেন্দ্র বরাবর যে রেখা আমরা টানলাম, এক্ষেত্রে যে রেখাটি তৈরি হলো এটা হলো প্রধান অক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লেন্সের সংজ্ঞাটি কিভাবে দিতে পারি? যে দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। চিত্রে তোমরা লক্ষ্য করছো যে দুটি লেন্স এখানে তৈরি হয়েছে তাদের আকৃতিগত পার্থক্য রয়েছে। একটার প্রান্তভাগ সরু, মধ্যভাগ মোটা, অপরটির প্রান্তভাগ মোটা, মধ্যভাগ সরু। তাহলে যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ মোটা তাকে বলা হয় উত্তল লেন্স, আর যে লেন্সের প্রান্তভাগ মোটা, মধ্যভাগ সরু সে লেন্সকে বলা হয় অবতল লেন্স। এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। অথবা এর আরো একটি ভালো দিক আছে, সেটি হলো এই লেন্সটির ক্ষেত্রে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়, তাহলে সেটা প্রতিসরণের পর এক বিন্দুতে মিলিত না হয়ে ছড়িয়ে পড়ে। অপরদিকে এই দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে একটা লেন্সে প্রতিসরণের পর মিলিত হচ্ছে, আরেকটি লেন্সে প্রতিসরণের পর মিলিত হয় না। তো যে ক্ষেত্রে মিলিত হয় না সেক্ষেত্রে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে তাদেরকে একটা মিলিত রূপ আমরা খুঁজে পাই। অর্থাৎ এই ক্ষেত্রে বাস্তব ঘটনা ঘটে, এটা হলো একটা বিম্ব। এই পাশে কোনো লক্ষ্যবস্তু থাকলে তার থেকে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পরে যে বিন্দুতে মিলিত হয় সেটাই হলো এই লক্ষ্যবস্তুর বিম্ব। এটা হলো বাস্তব। আর যেহেতু এক্ষেত্রে মিলিত হয় না, এটাকে পিছন দিকে বর্ধিত করলে মিলিত হয়, এটাই হলো এই লক্ষ্যবস্তুর বিম্ব, এবং এটা অবাস্তব, কাল্পনিক। তাহলে যে লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ অভিসারী হয়, সেই লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স। অপরপক্ষে যে লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত একগুচ্ছ আলোকরশ্মি প্রতিসরণের পর তারা এক বিন্দুতে মিলিত না হয়ে বিস্তৃত হয়, অর্থাৎ সেটিকে পিছন দিকে বর্ধিত করলে কোনো একটি বিন্দুতে মিলিত হয় বলে কল্পনা করা হয়, এই লেন্সকে বলা হয় অবতল লেন্স। শিক্ষার্থী বন্ধুরা, কত বল? শিক্ষার্থী বন্ধুরা, উত্তল লেন্স এবং অবতল লেন্স এর প্রত্যেকটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। উত্তল লেন্স তিন প্রকার, যথা
দ্বি-উত্তল বা উভ-উত্তল সমতল উত্তল অবতল উত্তল। প্রথমটি হলো দ্বি-উত্তল বা উভ-উত্তল, দ্বিতীয়টি হলো সমতল উত্তল, আর তৃতীয়টি হলো অবতল উত্তল। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে পাশে একটি করে চিত্র আঁকাচ্ছি। চিত্র লক্ষ্য করলে তোমরা বিষয়বস্তু সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পাবে। আমরা উত্তল লেন্সের সংজ্ঞায় বলেছিলাম যে লেন্সের প্রান্ত ভাগ সরু, মধ্যভাগ মোটা, তাকে বলা হয় উত্তল লেন্স। এবং দেখো এক্ষেত্রে লেন্সের এইটা যে গোলকের অংশ সেটা কিন্তু উত্তল, উঁচু, এই পার্শ্বটা উঁচু, আবার এই পার্শ্বটাও উঁচু, তাহলে দুটোই উঁচু। এ কারণেই যেহেতু এটা উত্তল, এটা উত্তল, উত্তল উঁচু, সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্বি-উত্তল। দ্বি-উত্তল মানে দুই উত্তল, দুটো উত্তল, বা এ পাশ এবং এই পাশ উভয় পাশ উঁচু, উত্তল, তাই একে বলা হয় দ্বি-উত্তল বা উভ-উত্তল লেন্স। দ্বিতীয়টি আসি, এটা সমতল আর এটা উত্তল। তাহলে এই উত্তলের কারণে এর নাম হচ্ছে উত্তল লেন্স। আর যেহেতু এর এক পাশ সমতল, এই কারণে উত্তল লেন্সের একটা প্রকার তৈরি হচ্ছে এটার নাম অনুসারে। যেহেতু এই অংশ সমতল, এই অংশ উত্তল, তাই এর নাম হলো সমতল উত্তল। অর্থাৎ সমতলকে বহাল রেখে বাকি যে বৈশিষ্ট্য তার উপরেই তার নামকরণ হচ্ছে। দ্বিতীয়ত, তৃতীয়ত, এখানে যে লেন্সটা রেখেছি এটা উঁচু অর্থাৎ উত্তল, পাশাপাশি এর ভিতরে যে লেন্সটি এই পাশ দিয়ে বিবেচনায় নিচু, নিচু অর্থাৎ হচ্ছে অব বা অবতল। যেহেতু এই পাশটি অবতল, তাই এই উত্তল লেন্সটির নাম হচ্ছে অবতল উত্তল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তল লেন্সের তিনটি প্রকার বললাম। একটি হলো দ্বি-উত্তল, দ্বিতীয়টি হলো সমতল উত্তল, তৃতীয়টি অবতল উত্তল। এবার হলো, তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় শেষের পথে। তো তোমরা আজকে আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছো। আলোর প্রতিসরণ কি? আলোক রশ্মি চলার পথে যদি কোনো স্বচ্ছ মাধ্যম পড়ে, তাহলে আলোক রশ্মি কিছুটা বেঁকে সামনের দিকে অগ্রসর হয়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে দুটি সূত্র বিদ্যমান। প্রথমটি হলো আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত। আর দ্বিতীয় সূত্রটি হলো একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য সর্বক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। আর আমরা এরপরে লেন্স সম্পর্কে কথা বললাম, আরো বলেছি সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালে সকল স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে থেকে সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ থাকার পরামর্শ দিবে এবং সর্বোপরি আমাদের দশম শ্রেণীর যে পাঠসমূহ আছে সেগুলো বাসায় বসে প্রাণায়াম
বন্ধুরা, আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ফিনিশ।